আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। আরও জানিয়ে দেব পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সদর দপ্তরে ইসরায়েলের অভিযান, টানানো হলো ইসরায়েলি পতাকা। এবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চান জেনেলস্কি। সর্বশেষ জানিয়ে দেব ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে তারা এই উপত্যকায় থাকা শেষ ইসরায়েলি চিম্পির মরদেহ শীঘ্রই ফেরত দেবে। পাশাপাশি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশের সুবিধার্থে তারা অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার বলেছেন দ্বিতীয় ধাপ শুরু করা কঠিন হবে, কিন্তু হয়তো এই মাসেই শুরু হতে পারে। যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৩৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শর্ত ভঙ্গ করে এখনও সহায়তা প্রবেশ সীমিত করে রেখেছে তারা। সম্মতির চেয়ে অনেক কম পরিমাণে ত্রাণ সরবরাহে অনুমতি দিচ্ছে। যুদ্ধবিরতি কি মেনেছে ইসরায়েল? পরিষ্কার উত্তর, ইসরায়েল যুদ্ধবিরতি মানেনি। 10 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ৫৯০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ৩৬০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। 2 বছরের আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ২০ দফা পরিকল্পনা অনুযায়ী এই ধাপে ইসরায়েলের উচিত ছিল হামলা বন্ধ রাখা, সেনা পিছিয়ে নেওয়া, পর্যাপ্ত সাহায্য ঢুকতে দেওয়া, বন্দি বিনিময় করা, কিন্তু ইসরায়েল তা করেনি। নেতানিয়াহু এখনও বলছেন যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে অস্ত্রহীন করতে হবে। সেনা কি প্রত্যাহার হয়েছে? ইসরায়েল সেনা কিছুটা পিছিয়েছে, কিন্তু হলুদ লাইন নামের সীমা প্রতিদিন আরও ভেতরে ঠেলে দিচ্ছে বলে হামাস অভিযোগ করেছে। এর ফলে মানুষ বারবার নতুন জায়গায় সরতে বাধ্য হচ্ছে এবং অনেকে সীমানার কাছে গিয়ে নিহত হচ্ছে। মানবিক সাহায্য কি ঢুকছে? সম্পূর্ণ অবরোধের কারণে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। যুদ্ধবিরতির পর কিছু সাহায্য প্রবেশ করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। যেসব পণ্য ঢুকছে তার বেশিরভাগই বাণিজ্যিক, মানবিক নয়। বর্তমানে ৯,৩০০-এর বেশি শিশু তীব্র পুষ্টিতে ভুগছেন। ইসরায়েল কি সত্যি যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ? এটা খুব অনিশ্চিত। ইসরায়েল আগেও একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙেছে। নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও খুব দুর্বল, তাই তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের উপর নির্ভরশীল। ট্রাম্পের চাপ তিনি নিজের সরকারের ডানপন্থী অংশকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে গাজার শাসন ব্যবস্থা নিয়ে পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা অনুযায়ী গাজার দীর্ঘদিন প্রশাসন চালাবেন রাজনৈতিক দলহীন টেকনোক্রেটরা। তাদের তদারকি করবে আন্তর্জাতিক বোর্ড অব পিস। নিরাপত্তার দায়িত্বে থাকবে আন্তর্জাতিক বাহিনী, কিন্তু হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দল এই পরিকল্পনা প্রত্যাহার করবেন। শেষ পর্যন্ত চুক্তি হওয়ার সম্ভাবনা কতটা এখনও পরিষ্কার নয়। গাজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির অস্থির, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ, ট্রাম্পের অভিজ্ঞতার অভাব, সব মিলিয়ে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তরে ইসরায়েলের অভিযান, টানানো হলো ইসরায়েলি পতাকা। দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক বিবৃতিতে UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গতকাল সোমবার ভোরে ইসরায়েলি পুলিশ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শেখ জারা এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোর করে ঢুকে পড়ে। লাজারিনি বলেন, পুলিশ মোটরসাইকেল, ট্রাক আর ফকলিস্ট নিয়ে আসে। এ সময় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আসবাবপত্র, তথ্য প্রযুক্তির সরঞ্জাম সহ নানা জিনিসপত্র জব্দ করে তারা। তিনি আরও বলেন, জাতিসংঘের পতাকা নামিয়ে সেটির জায়গায় ইসরায়েলের পতাকা তুলে দেওয়া হয়েছে। এবছরের শুরুর দিক থেকেই ভবনটি ব্যবহার করতে পারছে না UNRW। ইসরায়েলের কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরে সংস্থাটির সব অফিস খালি ও কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয়। লাজারিনি বলেন, এই অভিযান কয়েক মাস ধরে চলা হয়রানির অংশ। ২০২৪ সালে UNRW এর কার্যালয়ে আগুন লাগানো, বিদ্বেষমূলক বিক্ষোভ, ভয় দেখানো, UNRW এর বিরোধী অপপ্রচার ও ইসরায়েলি পার্লামেন্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সংক্রান্ত আইন পাশ, এসবের ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে। ইসরায়েল দাবি করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হওয়া হামলায় ওই সংস্থার কিছু কর্মী যুক্ত ছিলেন। ওই অভিযোগ তুলে ইসরায়েলি কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ সংস্থাটির সব কার্যক্রম নিষিদ্ধ করে। তবে সংস্থাটি অভিযোগ অস্বীকার করেছে এবং গত অক্টোবরে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে জানান ইসরায়েলি অভিযোগের কোনো ভিত্তি নেই। তবু ইসরায়েলের অভিযোগের জেরে ইউএনআরডব্লিউ এর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র তার অর্থায়ন স্থগিত করে দেয়। এ অবস্থায় গাজা ও দখলকৃত পশ্চিম তীর থেকে আন্তর্জাতিক কর্মীদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ইউএনআরডব্লিউ। এতে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণের ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। উপত্যকাটিতে ইসরায়েল যুদ্ধে খাদ্য, ওষুধ ও আশ্রয়ের ভয়ানক সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। অক্টোবরে আইসিজিতে তার পরামর্শমূলক মতামতে জানান গাজায় ইউএনআরডব্লিউ এর তৎপরতা সহ জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সমর্থন করার ক্ষেত্রে ইসরায়েলের আইনি বাধ্যকতা রয়েছে। দখলকৃত অঞ্চলে কাজ করা জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করতেও ইসরায়েল বাধ্য। লাজারিনি বলেন, ইউএনআরডব্লিউ এর উপর সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সরাসরি উদাহরণ। এটি দেখায় যে সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্থাপনার নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার যে বাধ্যবাধকতা ইসরায়েলের আছে তাকে তারা প্রকাশ্যে উপেক্ষা করে। এ কর্মকর্তা আরও বলেন, ইসরায়েল ওই কম্পাউন্ডারে জাতিসংঘ স্ট্যাটাস বাতিল করার চেষ্টা করলেও এর কোনো আইনি বৈধতা নেই। লাজারিনি বলেন, ইসরায়েল নিজে থেকে যে সিদ্ধান্তই নিক, কম্পাউন্ডটি জাতিসংঘের স্থাপনা হিসেবেই থাকবে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা বৈধ নয়। ইসরায়েল জাতিসংঘের প্রমিলেস ও ইমিউনিটিস কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হওয়ায় বিষয়টি মনে করিয়ে দেন তিনি। গাজা ও পশ্চিম তীরে কাজ করা সবচেয়ে বড় মানবিক সংস্থা হল ইউএনআরডব্লিউ। এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত লাখো ফিলিস্তিনি শরণার্থীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও আশ্রয় দিয়ে থাকে। এসব ফিলিস্তিনি শরণার্থীর কাছে ওই সংস্থা তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের প্রতীক। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র সৃষ্টির সময় সেসব ঘরবাড়ি থেকে তাদের বা তাদের পরিবারকে উৎখাত করা হয়েছিল। সে ঘরে ফেরার আন্তর্জাতিক স্বীকৃতি অধিকারকে তারা সংস্থাটির অস্তিত্বের সঙ্গে যুক্ত মনে করেন। গাজায় ইসরায়েলের চলমান জাতিগত হত্যার মধ্যে এই অভিযান চালানো হলো। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 70,365 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,71,058 জন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় 6টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্য ছিল ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়ে জেলার জেফতা নদীর আশপাশের এলাকা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যক্রম পরিচালনার জায়গাগুলোতেই ছিল মূল টার্গেট। 2024 সালের 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে 5টি স্থানে সেনা অবস্থান ধরে রেখেছে এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সহ বেরুতের দক্ষিণাঞ্চলের হামলা চালিয়ে যাচ্ছে। ইউএনআইফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 8,500টিরও বেশি আকাশ ও স্থল লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা শুধু কথার প্রতিশ্রুতি হলে হবে না, এসব গ্যারান্টি অবশ্যই কংগ্রেস অনুমোদিত আইনি প্রতিশ্রুতি হতে হবে। জেলেনস্কি আরও বলেন, ইউরোপের কিছু দেশ এখনও নিশ্চিত নয় যে রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র কতটা শক্তভাবে নেতৃত্ব দিতে পারে। কিয়েভে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, মার্কিন অস্ত্র কেনার জন্য ইউক্রেনের চলতি বছরে $800 মিলিয়ন প্রয়োজন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেটর্স জেলেনস্কির সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেছেন। মেটর্স বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের কিছু অংশ নিয়ে সন্দেহ রয়েছে। ম্যাক্রো বলেন, মূল চ্যান্সেলর হল ইউরোপ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কাছাকাছি আনা। একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে বলেন, আলোচনায় সবচেয়ে জটিল বিষয় হল ভূখণ্ড। রাশিয়া এখনও দাবি করেছে দোনেবাস সহ কিছু অঞ্চল পুরোপুরি ছাড়তে হবে ইউক্রেনকে, কিন্তু কিয়েভ বহুবার বলেছে তারা এসব দাবি কখনোই মেনে নেবে না। ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একদিকে বাণিজ্য আলোচনা চলছে, অপরদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা রিপোর্টেও নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। তবে এরই মাঝেই কৃষি আমদানির উপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির উপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করেছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত সোমবার 8 ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব কস্ট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন,
ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেয়া হয়? তাদের শুল্ক দিতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে কস্ট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানির শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রের চাল ডাম্প করতে পারে না। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুতলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দ্রাবাদের সড়কের নামকরণ করা নিয়েও আলোচনার তুঙ্গে। ট্রাম্প প্রায় দাবি করে আসছেন যে তিনি অন্তত 7 থেকে 8টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে নাকি তিনি বাণিজ্যিক হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর থেকে ট্রাম্প একাধিকবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়েছেন। তার দাবি, বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে পাক ভারত সংঘাত থামান তিনি। তবে নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে বলেছে, সামরিক পদক্ষেপ বন্ধ করার সমঝোতা দ্বিপাক্ষিকভাবে হয়েছে। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও ভারতীয় ডিজিএমকে ফোন করে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন বলেও দাবি নয়াদিল্লির। এই আবহে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। এসবের মাঝেই ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।